চ্যানেল জিরো, সম্ভাবনার নতুন শুরু। নারায়ণগঞ্জের বন্দরে 11 নিবেদিত সৈনিককে সম্মাননা দিয়েছে ভাষা সৈনিক নাগিনা জোহা সমাজ কল্যাণ পরিষদ। করোনা প্রেক্ষাপটে জীবন বাজি রেখে মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করার স্বীকৃতি হিসেবে পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী স্বপ্নীল দাস নিলয়ের নির্দেশে 11 ওই বীরকে এই সম্মানে ভূষিত করা হয়। রোববার বিকেল 4টায় 25 নং ওয়ার্ডের দক্ষিণ লক্ষণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে 11 ওই বীরের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সদ্য পদোন্নতিপ্রাপ্ত সহকারী পরিচালক এস.এম. মুক্তার হোসেন ও দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু। স্বাস্থ্যবিধি বজায় রেখে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন নারায়ণগঞ্জ এডিটর্স ক্লাবের সভাপতি বাবু শ্যামল কুমার দাস। ভাষা সৈনিক নাগিনা জোহা সমাজ কল্যাণ পরিষদ এমন একটা সংগঠন, যেই সংগঠন একেবারে চেয়ারম্যানের এই প্রতিষ্ঠাতার ব্যক্তিগত ফান্ড থেকে সংগঠন পরিচালনা করা হয়। এই ভাষা সৈনিক নাগিনা জোহা সমাজ কল্যাণ পরিষদটি প্রতিষ্ঠা হয়েছে গত 2019-এর 25 ডিসেম্বর, অর্থাৎ প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের জন্মদিন হচ্ছে 25 ডিসেম্বর। এবং এই প্রতিষ্ঠানটি হওয়ার পর আমরা সমাজসেবা অধিদপ্তরের কাছে যাওয়ার কথা আমাদের রেজিস্ট্রেশনের জন্য, কিন্তু আমাদের অ্যাক্টিভিটির দরকার। মার্চের 10 তারিখ বা 17 তারিখ থেকে যখন করোনায় ভরপুর করোনায় আক্রান্ত হয়ে গেল বাংলাদেশের মানুষ, সারা বিশ্ব, তখন একটা ধ্যান ধারণা ছিল সব এই স্বপ্নীল দাস নিলয়ের, যে কোনো প্রকারই হোক মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের পাশে দাঁড়াতে গিয়ে তার ব্যক্তিগত বেতন, বিদেশ থেকে যে টাকাটা পায় সেই টাকাটা প্রতি মাসে তার মায়ের মাধ্যমে এই যে ভাষা সৈনিকের উপদেষ্টা অনাবিল দাস নির্ঝর এর মাধ্যমে এবং তার কর্মী বাহিনীর মাধ্যমে মাঠে ঘাটে রাতে বিরাতে এবং ধর্মীয় নিয়ম রক্ষা করে। আমাদের সাইনবোর্ডের দরকার নেই। আমাদের একটা প্রশ্ন যে ইসলাম ধর্ম মতে একটা বক্তব্য আছে, কেউ বাম হাত দিলে ডান হাত জানবে না। ঠিক এইটাকে স্মরণ করে এই ভাষা সৈনিক নাগিনা জোহার সকল কর্মীবৃন্দ, তারা যেই সকল দান খরচ করেছে বা সহযোগিতা করেছে, তারা কাউকে দেখানোর প্রয়োজন মনে করে নেই, ছবি তোলার প্রয়োজন মনে করে নেই। যাই হোক, আজকে আমি প্রধান আলোচক। আমাদের অনুষ্ঠানটা আসলে সমৃদ্ধ পরিষ্কার হওয়ার কথা, আমরা প্রধান অতিথি কথা শুনবো। অনুষ্ঠানের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ভাষা সৈনিক নাগিনা জোহা সমাজ কল্যাণ পরিষদের কার্যকরী কমিটির উপদেষ্টা ছাত্রবীর অনাবিল দাস নির্ঝর। স্মরণ করছি আমাদের নারায়ণগঞ্জের রত্নকর বাবা ভাষা সৈনিক নাগিনা জোহা, এবং আরো স্মরণ করছি বাংলাদেশের সকল বীর মুক্তিযোদ্ধা, বীর শহীদ এবং ভাষা শহীদদের সকলকে। আজকে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রকৌশলী স্বপ্নীল দাস নিলয়ের নির্দেশনায় আয়োজিত ভাষা সৈনিক নাগিনা জোহা সমাজ কল্যাণ পরিষদের সম্মাননা প্রদান অনুষ্ঠান 2020 এই অনুষ্ঠানের আমি শুভ সূচনা ঘোষণা করছি। সেই সাথে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের আজকের প্রধান অতিথি সম্মানিত উপজেলা সমাজসেবা অফিসার জনাব এস.এম. মুক্তার হোসেন, আমার একজন প্রিয় মামা, যিনি আমাকে এবং আমার বড় ভাইকে সব সময় শুভেচ্ছা শুভাকাঙ্ক্ষী হিসেবে আমাদের অনুপ্রেরণা দিয়ে যান। আমাদের সেন্টু মামা আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ এডিটর্স ক্লাবের সম্মানিত সভাপতি বাবু শ্যামল কুমার দাস। উপস্থিত আছেন আজকে আমাদের জনপ্রিয় মাদ্রাসা, আমাদের লক্ষণখোলার দারতিলুল কোরআন আহমদিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা জনাব আব্দুল্লাহ মামুন। উপস্থিত আছে কার্যকরী কমিটির সভাপতি, সেক্রেটারি এবং সকল নেতৃবৃন্দ। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে এই সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের মূল মূল উদ্দেশ্যটাই হচ্ছে সবাইকে সমাজ সেবায় আরো বেশি উৎসাহী করে তোলা। যারা এই ভয়ানক করোনা ভাইরাস 2020 সালের ভয়ানক করোনা ভাইরাসে যারা আন্তরিকভাবে সমাজের জন্য নিরলস পরিশ্রম করেছে, এবং আমার চোখে দেখা যারা নিজেদের জীবনের তোয়াক্কা করেনি, যারা মানুষের জন্য সমাজের ধরনের নানা রকমের সামাজিক সেবামূলক কাজ করে তারা বন্দরব্যাপী প্রশংসা কুড়িয়েছে, তাদেরকে আমি আমার প্রিয় নেতা, তরুণ ও যুব সমাজের অহংকার আলহাজ এ.কে. মঈন ওসমানের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আজকে সম্মানিত প্রধান অতিথি এস.এম. মুক্তার হোসেন সাহেব,
ওনার উপস্থিতির জন্য আমি কার্যকরী কমিটির পক্ষ থেকেও ধন্যবাদ জানাই। আজকের এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করার জন্য উপস্থিত সকলকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি আমাদের আজকের প্রধান আলোচক সম্মানিত নারায়ণগঞ্জ ইজুস ক্লাবের সভাপতি শ্যামল কুমার দাস, ওনাকে ওনার ভাষাশহীদ নাগিনা জোহার একজন পৃষ্ঠপোষক, ওনাকে আজকে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ। এছাড়া অনুষ্ঠানে সম্মানিত মেহমান হিসেবে ছিলেন মিডিয়া ভিশন কালচারাল একাডেমির পরিচালক সোনিয়া আহমেদ। অন্তর হোসেনের তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট। তো আসলে এই ধরনের কর্মকাণ্ডগুলি মানুষের জানার দরকার আছে। বর্তমান যে প্রেক্ষাপট, আপনারা দেখেন যে বিভিন্ন রকমের এই দেশের উপর একটা কালো ছায়া নেমে এসেছে। দেখেন এই যে একের পর এক বিভিন্ন রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। আপনারা জানেন, আপনারা সবাই বোঝেন। আমার মনে হয় এখানে বেশিরভাগই স্টুডেন্ট। আমার খুব ভালো লাগছে এই অডিয়েন্সের পরিবেশটা দেখে। খুবই সাবলীল, সুন্দর এবং স্মার্টনেস আছে, সবার মুখে মাস্ক আছে। এই যে পরিচ্ছন্নতা, এটাও কিন্তু একটা আমি বলবো আর্ট। কাজেই যে কথা বলতে চাচ্ছিলাম যে বর্তমানে যেইভাবে অপকর্ম বেড়ে চলেছে, সেই ধর্ষণ থেকে শুরু করে আপনার কিশোর গ্যাংটা কিন্তু আসলে এটা আমাদের জন্য ভীতিকর। আপনি মনে করেন কিশোর গ্যাংয়ের কাছে কোনো মানুষের জীবনের নিরাপত্তা নেই, ওরা সব করতে পারে। কাজেই আপনাদেরকে এই বিষয়গুলি খেয়াল করতে হবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি কারো চোখ রং করা থাকে, ডিজাইন করা থাকে, একটু থাকে, আপনারা একটু কেউ এই চর্চাটা করবেন না। আপনারা নিজেদেরকে বিকশিত করেন। এই যে অনাবিল দাস নির্জনকে ইচ্ছা করেন না, এই স্বপ্নের দাস নীলকে ইচ্ছা করেন যে ওরা ভালো কাজ করতে পারে, আমরাও করবো, ওদের সাথে মিশে থেকে করবো। ওরা লেখাপড়া করছে, ওরা ইঞ্জিনিয়ার হয়েছে, আমরা হবো। ওই অপু ভাই হয়ে লাভ নেই। অপু ভাই এক ছেলেদের নাপিত। আমার কথা হচ্ছে যে আপনি হন না, আপনি মডেল করতে চান, আপনি হন না, আপনার মডেল তো অভাব নেই। নবেল আছে, তারপর বর্তমানে অনেক মডেল আছে, তাদের মতো স্টাইল করার সমস্যা নেই তো। কিন্তু ওই ধরনের আচরণ মনে করি এটা পকেটে পড়ে। আপনি একটা সমাজে গেলে আপনি নত হয়ে থাকতে হবে যে আমার চুল কেমন দেখা যাচ্ছে, ভদ্রলোকেরা কি বলবে। এটা তো আসলে সুন্দর জীবন না। তো সুতরাং আপনারা অতীতে যদি আপনারা ভুল করে থাকেন, ভবিষ্যতে যাতে সেই ভুলগুলি না হয়, আসুন আমরা সুন্দর একটি বাসযোগ্য সমাজ করি। আপনি দেখেন যে আগে কিন্তু আমরা লেখাপড়া করেছি অনেক কষ্টে। আমার মনে হয় 5-6 মাস হেঁটে তারপর আমরা স্কুলে গিয়েছি। আর এখন তো মনে করেন কেউ হুন্ডাও ব্যবহার করে, যার এবিলিটি আছে, কেউ সাইকেল দিয়ে যায়, বা কেউ অটো দিয়ে। অটো এত রাস্তা এত সুন্দর ছিল না, আর অটো ছিল না। তো সবকিছু হাতের মুঠে চলে এসেছে। এখন আপনারা ল্যাপটপে পড়ালেখা করেন, আমরা কিন্তু ল্যাপটপ কল্পনা দেখিনি, স্বপ্ন দেখিনি। আমরা অনেক কষ্ট করে লেখাপড়া করছি। আসলে এই যে বর্তমানে যে প্রযুক্তির উন্নতি হয়েছে, আপনাদের মানসিকতার উন্নতি হতে হবে। কারণ এই দেশটা আপনার আমার, দেশকে ভালোবাসতে হবে। দেশকে যারা ভালোবাসবে তারাই সত্যিকার মানুষ হবে। আপনি দেখেন, ইতিহাস সাক্ষী দেয়, যখন ৭১ যুদ্ধ শুরু হয় তখন কিন্তু রাজনীতি ছিল, নেতা ছিল, প্রভাবশালী মানুষও ছিল, কিন্তু বঙ্গবন্ধু কিন্তু ছিল না। বঙ্গবন্ধু একজনই ছিল, যার আওয়াজটা আমরা শুনতে পেরেছি। আমরা কে কোন দল করি সেটা বড় বিষয় না। আমি কিন্তু রাজনীতি করি না, আমি সত্যিকার অর্থে রাজনীতিকে কেউ খারাপ মনে করে ঘৃণা করি। মানে রাজনীতিটা আমার পছন্দ না, কিন্তু বঙ্গবন্ধুকে পছন্দ করি। কারণ এটা তো স্বীকার করতে পারবো না। সেই সময় একজনের আওয়াজ শুনেছিলাম, অনেকে সমালোচনা করে যে তিনি তো যুদ্ধের সময় জেলে ছিলেন। আরে সে তো আগাম বার্তা দিয়ে গিয়েছেন জেলে, যে আমি যদি তোমাদের হুকুম দিবার নাও পারি, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করবে। এই কথার অর্থটা কি? এই কারণে তো তাকে জেলে বন্দী করা হয়েছে। বুঝতে হবে আমাদের দেশে যত সব এমন ধরনের ঘটনা ঘটেছে, জেল হচ্ছে সবচেয়ে নিরাপদ জায়গা। সেই জেলখানায় আমাদের সেই গুলি ব্যক্তিদেরকে মেরে ফেলা হয়েছে। চিন্তা করতে পারেন, এদেশে সব এমন ধরনের ঘটনাগুলি বাংলাদেশে ঘটে যেটা পৃথিবীর কোথাও ঘটে না। এইটা কেন হয়? কাজে আমাদেরকে আপনাদের মধ্য থেকে সেই সচেতনতা বৃদ্ধি করতে হবে, আমাদেরকে জেগে উঠতে হবে। আমরা বাঙালি জাতি, বীরের জাতি। আমরা হব সাকিব আল হাসান,
আমরা ধরেন হব যদি চলচ্চিত্র জগতের সাকিব খান হব, কিন্তু আমরা হিরো আলম হব না। হিরো আলম তো সুন্দর করে কথাই বলতে পারে না। একটা একটা আর্টিস্ট, আমি কিন্তু সমালোচনা না, গঠনমূলক আলোচনা করছি। একটা আর্টিস্ট সুন্দর করে তো কথা বলতে হবে, ও তো উচ্চারণ ঠিক কথা বলতে পারে না, অথচ ওকে আমরা সেলিব্রিটি বানিয়ে ফেলেছি। আমাদের কত যে ভুল আছে আমাদেরকে। আপনি দেখেন যে আমাদের কিন্তু বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র ইনস্টিটিউট হয়েছে, সেখানে কিন্তু ট্রেনিং এর সুযোগ আছে, পড়ালেখার সুযোগ আছে। আমরা সেটা করি, হিরো আলম লেখাপড়া জানে না, ওই নাম দিলাম হিরো আলম, তো ও তো দেখা যায় যে ও একটা পচা মাল, ও নাম দিয়ে হিরো হয়ে গেল। সুতরাং আমাদের এই দেশটা হচ্ছে লেভেলের দেশ। একটা লেভেল লাগিয়ে দিলেই ওটাকে আমরা লুকিয়ে দিই। এটা কেন? আমরা আমাদের বাঁচতে হবে, বেছে নিতে হবে কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা কারণ। সুতরাং আমি আসলে, আমার কথা হয়তো বিরক্ত হচ্ছেন সবাই, কিন্তু আমি আসলে মানে অভ্যস্ত হয়ে গেছি কথা বলতে বলতে, আর না বলতে ভালো লাগে না। যাই হোক, অন্য কোনো দিন অন্য কোনো আয়োজনে আপনাদের সাথে ইনশাআল্লাহ সময় দেবো, কথা বলবো। আমি আর কথা বলবো না। আমাদের মাঠে একজন মূল্যবান ব্যক্তি এসেছেন। আপনারা করোনা পরিস্থিতিতে ওনাকে দেখেছেন সবসময় মাঠে, সবসময় উনি মাঠে ছিল। তবে আমি অবাক হয়েছি, আপনার করোনা প্রেক্ষাপটে একটা স্কুল ছিল, সেটা হচ্ছে অটিজমদের স্কুল, মানে প্রতিবন্ধীদের। সেই স্কুলের বাচ্চারা কোনো খাবার পায়নি, সহযোগিতা পায়নি। তা আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, একটা স্ট্যাটাস দেখে আমাদের মুক্তার ভাই আমাকে ফোন দিয়েছে, ভাই এই স্কুলটা কোথায়? তা বললাম যে এটা তো বন্দর গলাবার। বললো যে আমি কালকে সকালে যাবো, আপনাকে থাকতে হবে। তো দেখলাম যে আসলে সে এই যে নিজের থেকে যে মানুষের সেবা করার যে একটা চিন্তাধারা, এটা কিন্তু সব অফিসারের থাকে না। সব অফিসার দায় সারা কাজ করে, যে আমি সমস্যা আমার কাছে আসলে আমি দেবো, এইটা। কিন্তু আসলে উনি যে খুঁজি খুঁজি যারা আসলেই খুব অসুবিধা আছে, খুঁজি খুঁজি যে তাদের সেবা করছে, এটাই কিন্তু মনুষ্যত্ব, এটাই কিন্তু মানবতা। যাই হোক, আর আমি শেষ করার আগে আমি শ্যামলদাকে আবার ধন্যবাদ জানাই, যে তিনি আসলে আমি মনে করি যে তিনি একজন রত্নগর্ভ মা বলে না, তো একজন, আমি মনে করি যে কি বলে এটাকে, রত্নগর্ভ হয়তো বলা যাবে না, যাই রত্নগর্ভ করার মতো একজন পিতা, একজন যোগ্য পিতা, যোগ্য সন্তান জন্ম দিয়েছেন, যারা এই সমাজটাকে, এই দেশটাকে আলোকিত করার মানসিকতা নিয়ে এগিয়ে চলেছে। আমি এই দুই সৈনিক, দুই ভাইকে আমি দোয়া করি যাতে তারা আগামী দিনে এই দেশের কল্যাণে আরো বড় রকমের কোনো কাজ করতে পারে। সবাই ভালো থাকবেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওইটাই যদি কোনো মানুষকে সত্যিকারভাবে সেবাটা দেওয়া যায়, সেটা সারা জীবন সে মনে রাখবে এবং তার মন থেকে দোয়া আসবে। আমার ওই জিনিসটাই দরকার ছিল। আমি যখন নদী পার হতাম, কোনো ইয়ে ছিল না, নৌকা নাই, পুলিশ নৌকা দিচ্ছে, তারপরে হচ্ছে আমি পার হচ্ছি ওইরকম করে। আবার চাষাটা থেকে কোনো গাড়ি নেই, রিক্সা যায় না, পুলিশ ধরে। এইরকম পরিস্থিতিতে আমি প্রতিদিন অফিস করেছি। সেন্টু ভাই হচ্ছে এটার উইটনেস, ওনাকে সাথে নিয়ে অনেক জায়গায় আমি গিয়েছি। তো আমি আমার দায়িত্ববোধ থেকে করেছি। এবং আমি কিন্তু এই নারায়ণগঞ্জের ছেলে, আমার বাড়ি হচ্ছে পাগলা, আমি পাগলার স্থানীয় ছেলে। আমি কখনো বলতাম না যে আমি আমার বাড়ি কোথায়, কখনোই কারো কাছে এটা বলতাম না। আজকে যখন আমার এখান থেকে যাওয়ার সময় হয়েছে, তখন আমি বন্দরবাসীকে সেবা মন থেকে যে দিয়েছি, এর জন্য আমি নিজে হচ্ছে স্যাটিসফাইড। কারণ অনেক অফিসার বলতে পারে না যে আমার এটা জমা রইলো, ওইটা জমা রইলো, এরকম না। কিন্তু আমি আমার অফিস পর্যন্ত যে গিয়েছে, কেউ ভাতার জন্য গিয়েছে, কেউ নগদ টাকার জন্য গিয়েছে, কেউ সাহায্যের জন্য গিয়েছে, কেউ ক্যান্সার কিডনিতে আক্রান্ত হয়েছে তাদের হেল্পের জন্য গিয়েছে, কেউ সংগঠনের জন্য গিয়েছে, কোনো এতিমের সাহায্যের জন্য গিয়েছে। আমি কাউকে না করি, আমি কোনো না কোনো ওয়েতে তাকে সাহায্য করার চেষ্টা করেছি। এইটা জানি আমি যে আমি নারায়ণগঞ্জের ছেলে, আর নারায়ণগঞ্জের মানুষরা সাধারণত সবাই ব্যবসায়ী মানুষ, এরা চাকরির প্রতি বেশি উৎসাহী না। আমি নারায়ণগঞ্জের ছেলে, আমি জানতাম যে আমার এই বন্দরকে সেবা দিয়ে দেওয়া মানেই হচ্ছে আমার নারায়ণগঞ্জে, যে আমার জেলাকে, আমার থানাকে আমি সেবা দিলাম। এই মনোব্রত নিয়েই আমি বন্দরবাসীকে সেবা করার চেষ্টা করেছি। এখন কেউ স্বীকার করুক আর না করুক, বাট আমি করোনার মধ্যে আমি প্রতিটা দিন, এমনকি ঈদের দিন পর্যন্ত আমি এইখানে অফিস করার চেষ্টা করেছি। এরপরে হচ্ছে আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা মেম্বার আছেন,
সবাই ইউনিটি থাকতে হবে। আর কোভিড-19 যে প্রাদুর্ভাব এটা কিন্তু বেড়ে যাচ্ছে, এই থেকে আমাদের সচেতন থাকতে হবে। আমাদের যেন ওই রকম পরিস্থিতির সৃষ্টি আর না হয়, যেন আমাদের লকডাউন করতে হয়। লকডাউনের মধ্যে মানুষের দুঃখ দুর্দশার আর অন্ত থাকে না। এইটাকে আমরা এবার যেভাবে হোক অ্যাভয়েড করব। আর হচ্ছে আমাদের সকলেরই টার্গেট থাকতে হবে যে লেখাপড়া করতে হবে আমার। হ্যাঁ, রাজনীতি আমি করবো, কারণ পৃথিবীর কোনো মানুষই কিন্তু রাজনীতির বাহিরে না, রাজনীতির মধ্যেই সবাই আছে। এখন অনেকে বলে যে আরে রাজনীতির মধ্যে নাই ভাই, আমি রাজনীতি তো আসলে আমরা যেই আপাতত দৃষ্টিতে যেই রাজনীতি বুঝি এটা তো আসলে রাজনীতি না। যেমন আপনি একটা এলাকার মধ্যে থাকেন, আপনার এলাকায় আপনি টাইম মতো পানি পান না কিংবা আপনি গ্যাস পান না, যখন আপনি বলবেন যে আমি তো গ্যাসের বিল দিচ্ছি, আমি গ্যাসটা পেতে চাই, এই যে আপনার দাবির কথাটা, আপনার অধিকারের কথাটা আপনি কোনো ফোরামে কিংবা কোথাও বললেন, এটাই হচ্ছে রাজনীতি। রাজনীতি করবেন তো অবশ্যই সেটা লেখাপড়াকে ঠিক রেখে। আমাদের এখন উপযুক্ত সময় হচ্ছে লেখাপড়া করা। আপনাদের মধ্য থেকেই আগামী দিনের প্রজন্ম, আগামী দিনের ভবিষ্যৎ নির্ধারিত হবে। আমরা বক্তব্যের মধ্যে অনেক কথাই বলে গেলাম, আর আপনারা শুনে গেলেন, বলা এলা বলে গেল আর শোনা এলা শুনে গেল, কাজের কাছে কিছুই হলো না। আমরা থাকতে হবে আমাদের মার্জিত। আমার ড্রেসটা একটু ছেঁড়া থাকতে পারে, সমস্যা নেই তাতে, কিন্তু আমার ড্রেসটা থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন। আমার 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 ড্রেস আপটা হবে পরিপাটি, আমার চুল, আমার নখ, আমরা সবসময় হচ্ছে আমরা ছাত্রসুলভ হব। এই কথাগুলা আপনারা অবশ্যই অবশ্যই পালন করবেন এবং মনে রাখবেন। আর একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে আমাদের সমাজ থেকে কিন্তু এখন হচ্ছে নৈতিকতার অপক্ষয় শুরু হয়েছে। কেমন সেটা একটা উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে আগে আমরা যখন বাসে উঠতাম, পাবলিক বাসে, তখন একটা বৃদ্ধ মহিলা কিংবা একটা বৃদ্ধ লোক দেখলে আমরা উঠে তাকে বসতে দিতাম। কিন্তু এখন হচ্ছে ওই লোকটাই, ওই ইয়ং ছেলেটাই বসে থাকে, বৃদ্ধ লোকটা উপরে হাত দিয়ে ওই হাতলটা ধরে রাখে। কিন্তু এই যে সমস্যাটা সৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে নৈতিকতার অবক্ষয়। এটা আমি আমার ছোট ভাইকে শিক্ষা দিতে পারিনি, আমার বাবা আমাকে শিক্ষা দিতে পারেনি, আমার মা আমাকে শিক্ষা দিতে পারেনি। এই হচ্ছে সমস্যা। আকার সংস্কৃতিতে অনেক পরিবর্তন আমাদের সমাজ হচ্ছে, কিন্তু মনে রাখবেন যে আমাদের যে মূল যে জিনিসগুলো, বেসিক জিনিসগুলো, এগুলোকে কিন্তু কোনো পরিবর্তন আনা যাবে না। একটা মুরব্বীকে দেখে আমি সালাম দিব, এইটাকে যদি এখন আমি ওই যে টি-শার্টে দেখি বলে যে হাই, এটা হচ্ছে ইংলিশ সংস্কৃতি, আমাদের সংস্কৃতি নয়। আমরা এখন কি করি, এখন কিন্তু চেঞ্জ আসছে, দেখছেন যে হাই ব্রো, ব্রো মানে কি ব্রাদার, এখন সংক্ষিপ্ত চলে আসছে হাই সিস, এগুলো বলা যাবে না। মাকে মা বলে সম্বোধন করবো, ভাইকে ভাই বলে সম্বোধন করবো, বোনকে বোন বলে সম্বোধন করবো। এই কালচার থেকে আমি বলা হয়েছে, আপনি বলা হয়েছে, আপনার বাবা মা সবাই এই ফ্যামিলি থেকে বলা হয়েছে। এগুলোকে আপনার মনে রাখতে হবে। এখন দেখেন আপনার ঘটা করে হাত ধোয়া দিবস পালন করুন। আমার বাবার প্রতি যে কি কর্তব্য, আমার মার প্রতি যে কর্তব্য, সেইগুলো আমরা ভুলে যাচ্ছি। এগুলোকে আমার স্মরণ করে দেওয়ার জন্য আমরা ফাদার ডে, মাদার ডে পালন করে থাকি। এগুলো তো করাই যাবে না। আমার মা হচ্ছে আমার কাছে সারা জীবনের জন্য মা, আমার বাবা হচ্ছে সারা জীবনের জন্য বাবা। তো হচ্ছে আবার অনেক জায়গায় দেখবেন যে এখন দেখবেন একটা জিনিস বেশি করে হচ্ছে যে মোটরসাইকেলের কালচার চলে আসছে। ভালো কথা, মোটরসাইকেল চালাবেন, আপনি ছাত্র মানুষ অবশ্যই চালাবেন, কিন্তু একটা পরিণত বয়সে আপনি চালাবেন। আর বাবা মা যাদের, তাদেরও কিছু কর্তব্য আছে। যেমন আমার ছেলেটা সন্ধ্যার পরে কোথায় রইল, এইটা হচ্ছে মা আর বাবার মেইন কর্তব্য। সে কার সাথে মিশতেছে, সে কার সাথে চলে, এগুলোকে দেখতে হবে। আপনি সঙ্গদোষে আপনি নষ্ট হয়ে যাচ্ছেন। সঙ্গদোষে লোহা ভাষা একটা ব্যবসা প্রসার করেছিলাম। আপনার এক বন্ধু সিগারেট খায়, কিন্তু আপনি খান না, আপনি কয়দিন ঠিক থাকতে পারবেন না। এই জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ যে আপনারা দয়া করে নিজেকে ঠিক রাখবেন, কন্ট্রোল রাখবেন। সুন্দর করে বাইরে থাকা যাবে না, বাবা মার সেবা করতে হবে, মা বাবার অবাধ্য হওয়া যাবে না। আরো একটা বিশেষ কথা, সেটা হচ্ছে ধূমপানের সংস্পর্শে যাওয়া যাবে না। ধূমপান মুক্ত সংগঠন হবে নাগিনা যৌথ সংগঠন, ধূমপান মুক্ত সংগঠন। আপনারা রাজি আছেন? যারা ধূমপান করবে না, যারা জীবনে কোনোদিন ঠোঁটে সিগারেট লাগায়নি,
যারা জীবনে কোনোদিন ঠোঁটে সিগারেট লাগায়নি তারাই হবে নাগিনা জোহার সমাজ কল্যাণ পরিষদের কোষাধ্যক্ষ। এইটা হচ্ছে আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে। আর পরবর্তীতে আপনারা সচেতনতামূলক প্রোগ্রাম করবেন, সেই প্রোগ্রামে বিভিন্ন কিছু এজেন্ডা দিবেন, নৈতিক অবক্ষয়, তারপরে এগুলোতে আমরা আপনাকে হেল্প করবো। আপনাদেরকে অবশ্যই তার আগে আমাদের আমাদের রেজিস্ট্রেশন নিতে হবে, এবং রেজিস্ট্রেশনের জন্য আপনারা আমার অফিসে যোগাযোগ করবেন এই সপ্তাহের মধ্যে নিয়ে আমাদের দিয়ে আপনারা কাগজ ফরওয়ার্ড করাবেন আমাদের জেলাতে, যেটুকু আমি করে দিতে পারি। একদিনে এমন প্রোগ্রাম নিয়ে টার্গেট করে নেবেন, মঙ্গলবার যাবেন, মঙ্গলবার যে সমস্ত কাগজ, একটা ল্যাপটপ কিংবা কম্পিউটার নিয়ে যাবেন, ওখানে বসে বসে একজনে টাইপ করবেন, আমি আপনাদেরকে নমুনা দিব, আপনারা সমস্ত টাইপ করে একদিনে সমস্ত কাগজ রেডি করে আমাকে দিয়ে স্বাক্ষর করাবেন। তারপরের দিন হচ্ছে বুধবার আমাদের জেলাতে যাবে, আমার ডিডি স্যারকে আমি বলে দিব, ডিডি স্যার আপনাদেরকে হেল্প করবে। আর হচ্ছে আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যেখানে যাই আপনাদের কাছে আমরা যদি ভিতরে আছে একজন আজাদের সব আজানের জবাব দেন, আর আমি শেষ করে দিব। আমি যেহেতু এখানে আসছি আর আমি চলে যাবো, আমার ইতিমধ্যে একটা প্রমোশন হয়েছে, আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হয়েছি, আমার পোস্টিং হয়েছে সিলেট হচ্ছে শহরে বিভাগীয় কার্যালয়। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আবার নারায়ণগঞ্জে আসতে পারি। এই নারায়ণগঞ্জ হচ্ছে আমার জেলা, আমি নারায়ণগঞ্জকে নিয়ে সবসময় প্রাউড ফিল করি, আপনারাও প্রাউড ফিল করবেন। আমি যে চাকরি করি সেই চাকরির চেয়ে আরো বড় চাকরিতে আপনাদেরকে, এই সংগঠনের ছেলেপেলেদেরকে আমি দেখতে চাই। সবাই ভালো থাকবেন।